শিক্ষক মণ্ডলী, আমাদের আজকের এই ব্যাখ্যামূলক উপস্থাপনায় আপনাদের সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মূলত একজন মেন্টর বা নির্দেশকের ভূমিকায় থাকব। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের নতুন সহকর্মীদের এই পথটুকু দেখিয়ে দেওয়া যে কিভাবে একটি বিশাল আকারের শ্রেণীকক্ষের জটিলতাগুলোকে খুব সহজেই সামলানো যায়। মানে, শ্রেণীকক্ষ পরিচালনা তো আসলে একটা শিল্প, তাই না? আর আজ আমরা সেই শিল্পেরই দারুণ কিছু পরীক্ষিত কৌশল নিয়ে আড্ডা দেব। তো চলুন একটা চরম বাস্তবতা স্বীকার করে নিয়েই মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়ি। বিশ্বজুড়ে অনেক শিক্ষককে প্রতিদিন ঠিক কতটা বিশাল একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তা কি আমরা জানি? একটু কল্পনা করুন তো, অতিরিক্ত ভিড়ে ঠাসা একটা শ্রেণীকক্ষ, যেখানে শিক্ষার্থীর সংখ্যা হয়তো ১০০ জনেরও বেশি। উন্নয়নশীল দেশগুলোতে এটা কিন্তু খুবই চেনা একটা দৃশ্য। ভাবতেই কেমন যেন মাথা ঘুরে যায়, তাই না? কিন্তু এটাই তো বাস্তব, আর এই বাস্তবতা মেনেই আমাদের পড়ানোর সবচেয়ে সেরা উপায়টা খুঁজে বের করতে হবে। ঠিক এই জায়গাটাতেই গবেষক অ্যালেক্স কেসের একটা অসাধারণ পর্যবেক্ষণ আমাদের মাথায় রাখতে হবে। তিনি খুব সুন্দর করে মনে করিয়ে দিয়েছেন যে আমাদের সেই চেনা বা গতানুগতিক শিক্ষাদান পদ্ধতিগুলো বড় শ্রেণীকক্ষে একেবারেই কাজ নাও করতে পারে। কারণটা খুব সোজা, সেখানে জায়গা, সময় আর উপকরণের চরম অভাব থাকে। এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর চাপে যখন আমাদের পুরনো পদ্ধতিগুলো মুখ থুবড়ে পড়ে, ঠিক তখনই প্রয়োজন হয় বিশেষ মনোযোগ আর দারুণ কিছু সৃজনশীল পদক্ষেপের। আজকের এই উপস্থাপনার মূল সূচিপত্রটা একটু এক নজরে দেখে নেওয়া যাক। আমরা শুরু করব দুটি মূল শিক্ষাদান পদ্ধতি দিয়ে। এরপর দেখব কিভাবে এগুলো সঠিক ভারসাম্য বজায় রাখা যায়। তারপর আমরা জানব বড় শ্রেণীর চ্যালেঞ্জ মোকাবেলার উপায়, আত্মবিশ্বাস ও অংশগ্রহণ বাড়ানোর কৌশল এবং সবশেষে ক্লাসের সাবলীল রূপান্তর বা ট্রানজিশন। পর্ব ১, দুটি মূল শিক্ষাদান পদ্ধতি, যা মূলত শ্রেণীকক্ষ পরিচালনার একদম মূল ভিত্তি। শিক্ষাদানের ক্ষেত্রে মূলত দুটি দারুণ পদ্ধতির তুলনা করা যায়। একদিকে আছে আমাদের গ্রুপ ওয়ার্ক, যা সেই ১৯৭০-এর দশকের কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং থেকে অনুপ্রাণিত। এটা ভীষণ ইন্টারঅ্যাক্টিভ আর সহপাঠীদের সাথে মিলেমিশে কাজ করার দারুণ একটা সুযোগ দেয়। হ্যাঁ, এটা মানছি যে ক্লাসে হয়তো একটু হইচয় হবে, কিন্তু শিক্ষার্থীরা এতে অনেক বেশি সৃজনশীল হয়ে ওঠে। আর অন্যদিকে আছে সে ঐতিহ্যবাহী পুরো ক্লাস কার্যক্রম। এখানে কিন্তু লাগামটা পুরোপুরি শিক্ষকের হাতে থাকে, যা কোনো জটিল ব্যাকরণের নিয়ম বোঝাতে বা পড়ার একটা সুন্দর ধারাবাহিকতা ধরে রাখতে একদম জাদুর মতো কাজ করে। পর্ব ২, সঠিক ভারসাম্য বজায় রাখা, অর্থাৎ কখন ঠিক কোন পদ্ধতিটি আমরা ব্যবহার করব। এই যে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা, এইটা কিন্তু আসলে বেশ মজার। লক্ষ্য করুন, যখনই নতুন কোনো পাঠ শুরু করতে হবে, সবাইকে একসাথে কিছু বোঝাতে হবে, বা ধরুন ক্লাসের শৃঙ্খলাটা একটু কড়া হাতে বজায় রাখতে হবে, তখন পুরো ক্লাস কার্যক্রম সবচেয়ে সেরা। কিন্তু যখনই ভাষা চর্চা, কোনো সমস্যার সমাধান বা ধরুন মজার কোনো রোল প্লে করার সময় আসবে, তখন গ্রুপ ওয়ার্কের কোনো বিকল্প নেই। কারণ একমাত্র গ্রুপ ওয়ার্কের মাধ্যমে বড় ক্লাসের প্রতিটি শিক্ষার্থী নিজের কথা বলার একটা প্ল্যাটফর্ম পায়। এবার চলুন দেখি এই দুই পদ্ধতির চমৎকার সমন্বয়ে কিভাবে একটা আদর্শ পাঠ পরিকল্পনা তৈরি করা যায়। প্রথমে পুরো ক্লাস আলোচনার মাধ্যমে নতুন একটা বিষয় সবার সামনে তুলে ধরুন। তারপর তাদের ছোট ছোট গ্রুপে ভাগ করে দিন, যাতে তারা নিজেরা ব্যাপারটা নিয়ে চর্চা করতে পারে। আর একদম শেষে পুরো ক্লাস মিলে একটা রিভিউ সেশন করে নিন। ব্যাস, এভাবে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে পারস্পরিক আলোচনার ছোঁয়া সবাইকে ক্লাসের সাথে একদম আঠার মতো জুড়ে রাখবে। পর্ব ৩, বড় শ্রেণীর চ্যালেঞ্জ মোকাবেলা, অর্থাৎ সমস্যাকে কিভাবে আমরা সম্ভাবনায় রূপান্তর করতে পারি। বড় ক্লাসে পা দিলেই শিক্ষকরা কিন্তু সাথে সাথে বেশ কিছু বড়সড় ধাক্কা খান। যেমন ধরুন, এত এত শিক্ষার্থীর ভিড়ে প্রত্যেককে আলাদা করে সময় দেওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ক্লাসে কান পাতা দায় হয়ে যায় এত শব্দের কারণে। আবার কে যে মনোযোগ দিচ্ছে আর কে ভিড়ের মাঝে চুপচাপ লুকিয়ে থাকছে, সেটা বোঝাও বেশ মুশকিল। তার উপর জায়গা কম, উপকরণের অভাব আর খাতা দেখার মতো প্রশাসনিক কাজে যে কত সময় নষ্ট হয়, তা তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু দাঁড়ান, হতাশ হওয়ার একদমই কিছু নেই। আমরা চাইলে একটু দৃষ্টিভঙ্গি বদলেই এই বিশাল সংখ্যাটাকে একটা দারুণ সম্পদে পরিণত করতে পারি। বড় ক্লাসের সবচেয়ে বড় মজা হলো এখানে আপনি নানা ধরনের অভিজ্ঞতা আর একদম ভিন্ন ভিন্ন সব মতামত পাবেন। বিতর্ক বা নাটকের মতো কাজগুলোতে শিক্ষার্থীরা যে লেভেলের এনার্জি দেখায়,
তা অবিশ্বাস্য। এছাড়াও যে কোনো ক্লাসরুম সার্ভে বা মতামত নিতে গেলে এই বড় ক্লাস থেকেই সবচেয়ে বেশি এবং বাস্তবসম্মত তথ্য পাওয়া যায়। পর্ব ৪, আত্মবিশ্বাস ও অংশগ্রহণ বাড়ানো। এত বিশাল একটা শ্রেণীকে কিভাবে ক্লাসের সাথে যুক্ত রাখা যায়, চলুন সেটাই দেখি। এই সুবিধাগুলো পুরোপুরি কাজে লাগানোর সবচেয়ে বড় চাবিকাঠি হল পিয়ার লার্নিং বা সহপাঠীদের থেকে শেখা। সত্যি বলতে একটা বড় শ্রেণীকক্ষে গ্রুপ ওয়ার্ক শুধু একটা রুটিন কাজ নয়, এটা হলো আমাদের টিকে থাকার মূল মন্ত্র। এখানে শিক্ষার্থীরা নিজেরাই একে অপরকে সাহায্য করে, ভুল শুধরে দেয়। এতে করে তাদের নিজেদের আত্মবিশ্বাস তো বাড়েই, সেই সাথে শিক্ষকের কাঁধ থেকেও কিন্তু বিশাল একটা বোঝা নেমে যায়, কারণ তারা নিজেরাই একে অপরের মেন্টর হয়ে ওঠে। শুধু তাই নয়, বিশাল একটা শ্রেণীকক্ষকে সজাগ আর মনোযোগী রাখতে ছোটখাটো শারীরিক কার্যক্রমের কোনো তুলনাই হয় না। খুব সাধারণ কিছু কাজ, যেমন হাত তোলা, নিজের সিটে একটু দাঁড়িয়ে পড়া, কিংবা ধরুন কোনো শব্দ নিয়ে একটু মাইমিং বা অভিনয় করা, এগুলো শিক্ষার্থীদের একঘেয়েমি এক নিমিষেই দূর করে দেয়। এই ছোট ছোট মুভমেন্টগুলো পুরো ক্লাসের মনোযোগ ধরে রাখতে একেবারে ম্যাজিকের মতো কাজ করে। পর্ব ৫, সাবলীল রূপান্তর বা ট্রানজিশন। এবার আমরা একেবারে ব্যবহারিক কিছু কৌশল জানব। নতুন শিক্ষকদের জন্য একজন অভিজ্ঞ মেন্টরের সবচেয়ে সেরা পরামর্শ হতে পারে এই ট্রানজিশন চেকলিস্টটি। অতিরিক্ত ভিড়ের ক্লাসে সময় বাঁচানো আর দ্রুত কাজ করাই হলো আসল ট্রিক। তাই ক্লাসের কাজগুলো আগে থেকেই রেডি রাখুন। এক কাজ থেকে অন্য কাজে যাওয়ার সময়টা যেন খুব ছোট হয় সেদিকে খেয়াল রাখুন। আর হ্যাঁ, উপকরণ বিতরণ করতে গিয়ে বা দল ভাগ করতে গিয়ে যেন অযথা সময় নষ্ট না হয় সেটা নিশ্চিত করা কিন্তু একদম মাস্ট। আগে থেকেই সব গোছানো থাকলে বিশৃঙ্খলা হাওয়ায় মিলিয়ে যাবে। আরও একটা দারুণ ব্যাপার হল ক্লাসরুমের পুরো স্পেসটার ঠিকঠাক ব্যবহার। শুধু সামনে বোর্ডের কাছে দাঁড়িয়ে না থেকে মাঝে মাঝে সারিগুলোর মাঝ দিয়ে একটু হেঁটে আসুন। এতে শিক্ষার্থীরা অনেক বেশি কানেক্টেড ফিল করে আর পুরো ক্লাসের ওপর আপনার নিয়ন্ত্রণও বজায় থাকে। আর হ্যাঁ, এর পাশাপাশি যদি কয়েকজনের নাম মুখস্থ করে নিতে পারেন, তাহলে তো কথাই নেই, শিক্ষার্থীদের সাথে আপনার আস্থার সম্পর্কটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। আজকের এই ব্যাখ্যামূলক উপস্থাপনার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা এই চিন্তাদায়ক প্রশ্নটি সবার জন্য রেখে যেতে চাই। ৬০ বা ১০০ জন শিক্ষার্থীর ক্লাস মানেই যে শুধুই একটা ভয়ের ব্যাপার, তা কিন্তু নয়, বরং এটা হলো সবার সম্মিলিত এনার্জিকে কাজে লাগানোর একটা অবিশ্বাস্য সুযোগ। যদি আমাদের পরিকল্পনাগুলো গোছানো থাকে আর মানসিকতা থাকে ইতিবাচক, তাহলে এই বিশাল শ্রেণীকক্ষই হয়ে উঠতে পারে শেখার সবচেয়ে প্রাণবন্ত একটা জায়গা। আশা করছি আজকের এই কৌশলগুলো শ্রেণীকক্ষে সবার দারুণ কাজে আসবে।